পিআর পদ্ধতির নির্বাচন নিয়ে একটি নেগেটিভ মার্কেটিং চলছে বাংলাদেশে, আর তা হচ্ছে আপনি ভোট দিলেন যাকে তাকে আপনি চেনেন না, এবং এই ভোট দেওয়ার পরে ভোট দিবেন ঢাকা শহরে কিন্তু নির্বাচিত হবে। আইন শৃঙ্খলার পরিস্থিতি খারাপ, এই অজুহাতে নির্বাচনকে পিছিয়ে দেয়া কিংবা বানচাল করার চেষ্টা, এই চেষ্টাকে আমরা ষড়যন্ত্র বলতেই পারি। আসসালামু আলাইকুম, আমি আপনাদের কাছে দেখাবো আগামী জাতীয় নির্বাচন নিয়ে নতুন মোড়, যা আপনারা জানলে অবাক হয়ে যাবেন। তো আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে আশা করব যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটি নিত্য আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি দেখে আসি। পিআর পদ্ধতির নির্বাচন নিয়ে একটি নেগেটিভ মার্কেটিং চলছে বাংলাদেশে, আর তা হচ্ছে আপনি ভোট দিলেন যাকে তাকে আপনি চেনেন না, এবং এই ভোট দেওয়ার পরে ভোট দিবেন ঢাকা শহরে কিন্তু নির্বাচিত হবে ধরেন টেকনাফে। চরম মিথ্যাচার একটি নিউজ। বাংলাদেশে একটি গোষ্ঠী, একটি ব্যক্তি যারা এই পিআর পদ্ধতি চায় না, তারা সমালোচনা আলোচনায় আনছেন। আমি পিআরের পক্ষে থাকি কিংবা বিপক্ষে থাকি, পিআর সম্পর্কে অন্তত আমাদের সম্যক জ্ঞান থাকা দরকার যে আসলে পিআর পদ্ধতিটা এক্সিকিউট কিভাবে হবে। এটার বিভিন্ন প্রক্রিয়ায় আমরা এটাকে কাজে লাগাতে পারি। তার মধ্যে অন্যতম একটি জনপ্রিয় প্রক্রিয়া রয়েছে এরকম যে আমরা মার্কাই ভোট দিব, এবং সেই মার্কাটা হবে জেলাভিত্তিক পিআর পদ্ধতি। যেমন আপনার জেলায় 6টা সিট আছে কিংবা 10টা আসন আছে, এই 10 আসনের মধ্যে বিএনপি তার 10 জন প্রার্থী চুজ করবে, জামাত তার 10 জন করবে, ইসলামী আন্দোলন 10 জন করবে। সব পার্টি যারা অংশগ্রহণ করতে চায় নির্বাচনে প্রত্যেকে তার প্রার্থী সেখানে দিয়ে দিবে। ঘোষণা দেওয়া প্রার্থীর মধ্য থেকে যাদের পার্সেন্টেজ বেশি আসবে সে সেইখানে জয়যুক্ত হবে তত বেশি আসনে। বিএনপি ফরসে আপনার এখানে যদি 3 ভাগের 1 ভাগ আসনের পার্সেন্টেজ পায় তাহলে 3 ভাগের 1 ভাগ আসন পাবে, অর্ধেক পায় অর্ধেক পাবে, সব হয় সব পাবে। জামাত ইসলাম যদি সব পায় সব পাবে, অর্ধেক পায় অর্ধেক পাবে, কম পায় কম পাবে। কিন্তু মানুষগুলো ওই জেলারই হবে, মানে আমার জেলার 10 জন প্রার্থীর নাম আমি সবার আগে ঘোষণা করব। ঠিক একই উপায়ে সকল রাজনৈতিক দল তার প্রার্থীগুলোর নাম ঘোষণা করবে। জনগণ সিদ্ধান্ত নিবে যে দাঁড়িপাল্লার প্রার্থী ভালো, এবং মার্কা হিসেবে দাঁড়িপাল্লা ভালো, এবং কেন্দ্রীয় ক্ষমতায় গেলেও দাঁড়িপাল্লা ভালো, তাহলে জনগণ তাকে ভোট দিবে। জনগণ সিদ্ধান্ত নিবে যে দাঁড়িপাল্লা না, আমার কাছে ধানের শীষ ভালো, ধানের শীষের প্রার্থীও ভালো, আর ধানের শীষকে ভোট দিয়ে আমি সংসদেও নিতে চাই, তার মানে আমি ধানের শীষকে ভোট দিব। আপনি যাকেই দিবেন ওই ভোটটা আপনার অঞ্চলের প্রার্থীই পাবে। ওই অঞ্চলের জেলার মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে যদি আপনি আপনার পার্সেন্টেজ বেশি থাকতে পারেন তাহলে আপনার দলের এমপি আপনার ওই সংসদে যাবে। সহজ বাক্য হচ্ছে এই, আপনার জেলার সিলেকশনকৃত প্রার্থীদেরকেই ভোট দিবে পিআরের মাধ্যমে, তথা মার্কায় ভোট দিবে। আপনার জেলার মধ্যে ভোট হবে, মার্কা হবে ধানের শীষ, দাঁড়িপাল্লা, ইসলামী আন্দোলন কিংবা অন্য যে কোনো রাজনৈতিক দলের মার্কা। জনগণ যাকে ইচ্ছা তাকে ভোট দিবে, কিন্তু যে প্রার্থী নির্বাচনের আগে দল সিলেকশন করবে সেই দলের ওই প্রার্থীরাই নির্বাচনের পার্সেন্টেজের যখন বেশি আসবে তখন তাদের ওই তালিকা থেকে 1, 2, 3, 4 সিরিয়াল করে তাদেরকে তারা সংসদে পাঠাবে। ফর এক্সাম্পল, বিএনপি যদি অর্ধেক পায় তাহলে তারা 10টা আসনের মধ্যে 10 জনের নামের তালিকা জনগণের কাছে প্রকাশ করার পরে ওই 10 জনের আন্দাজ তো তারা ভোট পায় না, যখন পেল না তখন ওই 10 জনের লিস্ট থেকে 1, 2, 3, 4, 5 ওই 5 জনকে তারা সংসদে পাঠাবে, এবং ওই 5 জনই ওই 10টা আসনের যে 5টা আসনের মধ্যেই তারা নেতৃত্ব দিবে। তাহলে আপনি ভোট দিলেন পিআর পদ্ধতিতে, কিন্তু আপনার প্রতিনিধি নির্বাচিত হলো কিন্তু আপনার বাড়ির আশেপাশের লোকটাই, যে লোককে বিএনপি ইতিমধ্যেই নির্বাচনের আগে জাতির কাছে প্রকাশ করেছে নাম, কিংবা জামাত কিংবা অন্য পার্টি যারা তার নামটাকে প্রকাশ করেছে। তাহলে এই প্রক্রিয়াটা কেন জনপ্রিয় হবে? জনপ্রিয় হওয়ার কারণ আছে। দুর্নীতিবাজ, সন্ত্রাস, চাঁদাবাজ, নৈরাজ্য সৃষ্টিকারী, অন্যায়কারী, খুন খারাপি, অত্যাচার, জুলুমবাজ কেউ তখন নির্বাচিত হতে পারবে না। কেন পারবে না? সব দলের জন্য চ্যালেঞ্জিং হয়ে যাবে যে আমার এই 6টা আসনে আমি প্রার্থী দিলাম এই 6 জনকে, আর একই জায়গায় আরেক পার্টি এই 6 জনকে দিল। যদি বিএনপির প্রার্থীর চাইতে জামাতের প্রার্থী স্ট্রং এবং তাদের জনপ্রিয়তা এবং ভালোবাসা বেশি থাকে, প্রার্থী হিসেবেও তাদেরকে মানুষ যোগ্য শিক্ষিত মনে করে, তাহলে তারা উইন হবে।
যদি জামাতের প্রার্থীর চাইতে আরেকটা পার্টির প্রার্থী ভালো থাকে তাহলে তারা সেখানে উইন হবে। পাশাপাশি মার্কা হিসেবেও জনগণ চুজ করবে যে আমরা আগামীতে বাংলাদেশে কোন মার্কাকে ক্ষমতায় দেখতে চাই। তাহলে আপনি এক ডিলে দুই পাখি পেয়ে গেলেন। একদিকে আপনার পছন্দ যে আমি রাষ্ট্র ক্ষমতায় জামাত ইসলামকে দেখতে চাই, কিংবা ইসলামী আন্দোলনকে দেখতে চাই, কিংবা বিএনপিকে দেখতে চাই, আপনি তাকে দেখতে চান। সেই ব্যক্তিকে যেমন আপনি ধানের শীষের মার্কায় ভোট দিয়ে বা দাঁড়িপাল্লায় ভোট দিয়ে আপনি আপনার মতের প্রকাশটা করলেন, পাশাপাশি আপনার এলাকায় ওই লোকটা নির্বাচিত হয়ে ওই এলাকারই তারা এমপি হবে, তাকেও আপনার এলাকাবাসী হিসেবে আপনি চিনেন, জানেন এবং তাকে নিলেন। তাহলে আপনাকে যারা মিথ্যাচার করছে এরা ভোকাস করছে, এরা পিআর নিয়ে আপনার কাছে একটা বিভ্রান্ত তুলছে। আমার কাছে তো মনে হয় পিআর যখন শুরু হবে তখন পিআরে বরং জনতার ঢল নামবে। এ কারণে জনগণ তখন আর কোনো ওই কে চোর কে ডাকাত, কাকে বাঁচবো না, কাকে দিব না এই চিন্তা না করে সরাসরি তিনি তার মার্কায় যেমন ভোট দিতে পারবেন, পাশাপাশি তার অঞ্চলের যাকে প্রতিনিধি হিসাবে ওই জায়গায় আগেই নাম প্রকাশ করা হয়েছে তাকেও আপনি আপনার কাছেই পেয়ে গেলেন এমপি হিসাবে। তাহলে আপনার সহজ পদ্ধতি আপনি বুঝে গেলেন। এবং এই প্রক্রিয়ায় নির্বাচন হয় পৃথিবীর বহু দেশে, তার মধ্যে অন্যতম জনপ্রিয় নির্বাচন হয় তুরস্কে, যেখানে এই জেলাভিত্তিক আপনার আগেই দলগুলো তার প্রার্থী বাছাই করে জনগণকে জানিয়ে দিবে, তারপরে সেই জনগণের রায়ের উপরে ভিত্তি করে, পার্সেন্টেজের ভিত্তি করে আপনার জেলার লোকই ওই অঞ্চলের এমপি হিসেবে থাকবে। এখন সিদ্ধান্ত আপনার, আপনি কোন পদ্ধতিতে নির্বাচন চান। পিআর পদ্ধতির এই নির্বাচন ছাড়াও আপনি এটাকে চাইলে বিভাগ ভিত্তিক করতে পারেন, যে না আমরা জেলা করব না, বিভাগ ওয়াইজ একই ফরম্যাটে বিভাগে আপনার তালিকা প্রকাশ করবেন, পার্সেন্টেজ অনুযায়ী আপনার বিভাগের লোকই ওই বিভাগের এমপি হিসাবে থাকবে। আর আপনি চাইলে ন্যাশনালিও করতে পারেন, সমগ্র বাংলাদেশ ব্যাপী, যে আমার প্রার্থীর কোনো বিষয় নয়, আমি ভোট দিব, মার্কায় দিয়েছি, যে কোনো একজন এমপি আমার এখানে এসে নেতৃত্ব দিতে পারেন। সেটা আপনার এই দলই 300 আসনের প্রার্থী ঘোষণা করার পরে আপনি সেখান থেকে দল যে কয়জনকে ক্ষমতায় যাওয়ার পরে সংসদে নিতে চায় সেটা তার ব্যাপার। আবার দল চাইলে, নির্বাচন কমিশন যদি মনে করে যে এই তালিকার মধ্য থেকে দল নিচের একজন ব্যক্তিকেও নিয়ে যেতে পারে, উপরেরও নিতে পারে, তাতেও আপত্তি নেই। এই জিনিসটা সম্পূর্ণ নির্ভর করবে আপনি আমি কোন প্রক্রিয়ায় ভোট দান করব এবং আমরা কোন প্রক্রিয়ায় সংসদে আমাদের মানুষদেরকে পাঠাবো। প্রথমেই আপনাকে বুঝতে হবে আমরা এমপি কনসেপ্টটাকেই ভুলে গিয়েছি। এমপিকে মনে করি যে গ্রামের মেম্বারের মতো, চেয়ারম্যানের মতো। আসলে কি তাই? আমাদের তাহলে ইউনিয়ন পরিষদ কেন, উপজেলা পরিষদ কেন, জেলা পরিষদ কেন, মেয়র, এরপরে সিটি কর্পোরেশন কেন? এই জিনিসগুলো রাখা হয়েছে স্থানীয় পর্যায়গুলোকে হ্যান্ডেল করার জন্য, আপনার একেবারে ডোর টু ডোর মানুষের কাছে আপনার খেদমত পৌঁছে দেওয়ার জন্য, কাজ পৌঁছে দেওয়ার জন্য। গভর্নমেন্টের কিছু জিনিস থাকে যেটা কমন, এই 64 জেলার 64 জেলায় সবাই কমনভাবে ভোগ করবে, এখানে কোনো দল পেশে কাজ হবে না। সংসদ সদস্যরা মূলত রাষ্ট্রের আইন করবে, রাষ্ট্রের সংস্কার করবে, রাষ্ট্রের বাজেট করবে, রাষ্ট্রের বড় বড় প্রজেক্টগুলো যেটা যেখানে দরকার সেটা নিয়ে তারা আলোচনা করবে, ডিবেট করবে। কিন্তু আমরা তাদেরকে কোণঠাসা করতে চাই গ্রামের মেম্বারের কাজের ভিতরে। আর সে কারণেই অনেকে প্রশ্ন করে আমি কাকে ভোট দিব, লোকটা আমার কিনা, আমার বাড়ির কিনা। সেই প্রশ্নের জবাব আমি ইতিমধ্যে দিয়েছি, যদিও এই প্রশ্নের জবাব আমার এই দ্বিতীয় জায়গায় বলা হয়েছে যে সংসদ সদস্য মূলত আপনার বাড়ির দুয়ারের সামনের মেম্বারি ইলেকশনের যে কার্যক্রম তার জন্য আদতে নয়। এই পদ্ধতি থেকে যদি আমরা বের না হতে পারি তাহলে এই বাংলাদেশে দুর্বৃত্তায়ন, সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজ, ক্ষমতা লিপ্সু, ক্ষমতা দখলদারিত্ব বন্ধ হবে না। কেন হবে না জানেন? এমপির মাথায় ধান্দা থাকবে আমি এই অঞ্চলের এমপি, মানে আমি এখানের গডফাদার, আমি এখানের সবকিছু নিয়ন্ত্রণ করব, আমার মাধ্যমেই সব হবে। তার মানে আপনি নিজেই একটা লোককে বাছাই করলেন আপনার উপরে জুলুম করার জন্য, অথচ তা হওয়ার কথা নয়। সংসদ সদস্যরা উন্মুক্ত থাকবে, রাষ্ট্রের সংসদ সদস্য থাকবে তিনি। আমাদের এই অভ্যস্ততা যখন হয়ে যাবে তখন অটোমেটিক আপনার সমগ্র বাংলাদেশেই আপনার এই সংসদ সদস্যর প্রথাটা জনগণ বুঝে ফেলবে, অ্যাডাপ্ট করে ফেলবে। জনগণ ভালোই বোঝে কিভাবে ভোট দিতে হয়। জনগণ তখন রব উঠবে আমি এই মার্কায় ভোট দিব, আমি এই দলকে ভোট দিব। আপনি যেই দলকে ভোট দিবেন আপনার ওই একটা ভোটের কারণেও আপনার একজন সংসদ সদস্য প্রতিনিধি সংসদে যেতে পারে যদি আপনার এই ভোটটাকে কাউন্ট করা হয়। কিন্তু এখন যে পদ্ধতি বিদ্যমান তাতে হচ্ছে কি,
আপনি ভোট দিয়ে একটি দলকে প্রায় ধরেন 25% ভোট পাইল সারা বাংলাদেশ মিলে, কিন্তু স্থানীয় পর্যায়ে এসে একজন প্রার্থীর চাইতে কোনো আসনে বেশি কোনো আসনে কম, এভাবে করে আপনি অনেক দুর্বৃত্তদেরকে সংসদে পাঠাচ্ছেন, ভালো মানুষদেরকে পাঠাচ্ছেন না। আবার এই পিআর পদ্ধতি আসলে দেখা যাবে পার্সেন্টেজের ভিত্তিতে যখন হবে তখন আর ওই রকম আপনি কম ভোট পেয়েও সংসদে গিয়ে মাতুব্বরি করার স্কোপটা আর থাকবে না। পাশাপাশি সকল রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করে তার যদি সমর্থন থাকে তাহলে সে প্রতিনিধি হিসেবে সংসদে ঢুকতে পারবে। এটার পদ্ধতির পিছনে আমরা এরকম করতে পারি যে মিনিমাম 1%ও যদি ভোট পায় তারও প্রতিনিধি সংসদে যাবে। তার মানে কি দাঁড়ালো, একটা ছোট্ট দলও তার প্রতিনিধি নিয়ে সংসদে যেতে পারলো। অনেক দেশে এটাকে 4%, 5%-এর নিচে ভোট পেলে তাদেরকে কাউন্ট করে না, তার উপরে যারা পায় তারা সংসদে যায়। আবার অনেক দেশে আছে অতিরিক্ত পেয়ে গেছেন কিন্তু সরকার গঠন আপনি করার জন্য যতগুলো সিট দরকার তার বাহিরে যা আসবে ওইটা অনেক সময় অনেককে আবার দিয়ে দেওয়া হয়। কিন্তু আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমার কাছে মনে হচ্ছে সবচাইতে জনপ্রিয় পদ্ধতি হতে পারে এই পিআর পদ্ধতির 3টার যে কোনো একটা অপশন কাউন্ট করা, জেলাভিত্তিক পিআর, বিভাগ ভিত্তিক পিআর অথবা সেন্ট্রাল পিআর। প্রাথমিক পর্যায়ে আপনি যদি এমন করেন যে জেলাভিত্তিক পিআর, তাহলে এই যে কোশ্চেন আসছে যে আমার জেলার এমপি আমি চাই, সেটার সমাধান হয়ে যাবে। যদি আপনি আরেকটু ব্রডলি চিন্তা করেন যে না আমি বিভাগ ভিত্তিক পিআর করব, বিভাগের মধ্যেই আপনার সিট আপনার কাছে থাকবে, আপনি এমপি হবেন এবং আপনার এই পিআর এর ভোট বিভাগ ভিত্তিক কাউন্ট হবে। আরো যদি উদার হয়ে এই এমপিদের মর্যাদা এবং বাস্তবতা তাদের কাজ বোঝার দক্ষতা আপনার হয়, তাহলে আপনি ন্যাশনাল লেভেলের নির্বাচন সারা দেশে এই মার্কাই হবে এবং সারা দেশের মধ্যে যেই যেই দল যাকে যেখানে চয়েস করবে সে সেখানে যাবে এবং সেটা পার্সেন্টেজের ভিত্তিতে যাবে। কিন্তু এই 3টার যে কোনো একটা অপশন আপনি নিয়ে কিন্তু করতে পারেন। কি কাজটা হবে? কাজটা হবে আপনার টাকার দৌরত্ব থাকবে না। অন্যায়ভাবে চাপিয়ে দিয়ে একজন এমপি আপনি বানাতে পারবেন না, বানালে সে আগামী নির্বাচনে আসতে পারবে না। আপনি চাইলেই একজন দুষ্ট মানুষকে নমিনেশন দিয়ে পাশ করাই যেতে পারবেন না। আপনি পারবেন যে আপনার হাতে ক্ষমতা আসছে, আপনি 25টা আসন পেয়েছেন, যাকে খুশি তাকে দিবেন, একবার দিতে পারবেন, দ্বিতীয়বার দিতে গেলে আপনার পার্টি আর রান করবে না, আপনাকে কেউ চিনবে না, ভোট দিবে না এবং আপনাকে ধোঁকাবাজ মনে করবে। এবং আপনি সেটা দিতেও পারবেন না, কারণ আপনাকে তো তালিকা আগে প্রকাশ করতে হবে। মানে আমার নির্বাচন আগামী মাসে, এই মাসেই আপনাকে প্রকাশ করতে হবে যে আমার দল থেকে আসলে কারা যাবে। তো জনগণ যখন দেখবে যে আপনার আসন থেকে আপনি চোরকে দিয়েছেন, ডাকাতকে দিয়েছেন, ভোট দিবে না। তো যত বড় দল হন, জামাত ইসলাম হন আর তাবলিগ জামাত হন আর হেফাজতে ইসলাম হন, খারাপ মানুষ দিলে আপনি ভোট পাবেন না। জনগণ সেখানে শিক্ষিত ভদ্র মানুষদেরকে দেখতে পারবে। আরেকটি জিনিস হচ্ছে এই নির্বাচনে খরচ হবে কম, সেন্ট্রালি মার্কার নির্বাচন হবে, ডিবেট হবে, জেলা পরিষদ কিংবা আপনার ডিসিএসপি মানে ইউনো এদের মাধ্যমে আপনার ডায়লগ হতে পারে, ওপেন ডায়লগ হবে। প্রার্থীরা একই স্টেজে বিভিন্ন পার্টির প্রার্থীরা আসবে, তারা সেখানে তাদের গণগান জয়গান বলতে থাকবে, সেটার উপর ভিত্তি করে আপনার একটা নির্বাচন উঠে যাবে। কম কষ্টে পিওর ইলেকশন, আধিপত্যবাদ মুক্ত একটি নির্বাচন করতে হলে পিআর এর বিকল্প নাই। অতএব যারা পিআর নিয়ে এই সামান্য কোশ্চেনটা করে যে ভোট দিব এখানে, ভোট যায় ওইখানে, এই কনসেপ্টেরই উত্তরটা আজকের এই ভিডিওতে বক্তব্যতে পেলেন। আপনারা যারা পিআর এর পক্ষে তারা এই ভিডিওটি নিজে শুনবেন, অন্যকে শোনার ব্যবস্থা করে দিবেন। আইন শৃঙ্খলার পরিস্থিতি খারাপ, এই অজুহাতে নির্বাচনকে পিছিয়ে দেয়া কিংবা বানচাল করার চেষ্টা, এই চেষ্টাকে আমরা ষড়যন্ত্র বলতেই পারি, ষড়যন্ত্র হবে। অনেকেই বলছিলেন এই ধরনের কথাবার্তা, আমি আসবো সেই জায়গায়, কিন্তু অত্যন্ত একটা অ্যালার্মিং বিষয় সামনে এলো, তাই এটা নিয়ে আলাদাভাবে কথা বলতে হচ্ছে। প্রধান উপদেষ্টাও কি একই জায়গায় চলে যাচ্ছেন, একই রকম বক্তব্য নিয়ে প্রাথমিকভাবে চলে এসেছেন? এই প্রশ্ন আমাদের করতে হবে। দুদিন আগে এলডিপির মহাসচিব জনাব শাহাদাত হোসেন সেলিমের সাথে আমি একটা টক শোতে ছিলাম, সেখানে অ্যাঙ্কার তাকে, সেদিনই তাদের বৈঠক হয়েছিল, মানে 13টা দলের সাথে। আমরা জানি যে প্রথম 4টা দলের সাথে প্রধান উপদেষ্টা বসেছেন, পরদিন 13টা দলের সাথে বসেছেন, সেখানে তার দল ছিল এবং তিনি নিজে ছিলেন। তারা যখন নির্বাচন নিয়ে কথাবার্তা বলছেন তখন কি ধরনের অনুভূতি হয়েছে বা তারা প্রধান উপদেষ্টার কাছে কি ধরনের ফিডব্যাক পেয়েছেন, সেই প্রশ্ন যখন জিজ্ঞেস করা হয় তিনি বলতে গেলেন, উনি বললেন যে উনি তার বক্তব্য শুনে খুব বেশি খুশি হতে পারেননি, বরং তার মধ্যে কিছুটা সংশয় তৈরি হয়েছে।
তারপর তিনি কি বললেন সঞ্চালকের প্রশ্নের জবাবে, সেটা একটু শুনি আমরা। দুটি প্রশ্ন আমার। একটি হচ্ছে যে আপনি যখন নির্বাচন দ্রুত দিতে বলেছেন, 5 আগস্টে ঘোষণা করতে বলেছেন, তখন মাননীয় প্রধান উপদেষ্টা কিছু বলেছেন কিনা ইন রেসপন্স? তিনি স্পেসিফিকভাবে কিছু বলেন নাই, কিন্তু আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমার বিশ্বাস করতে কষ্ট হয় যে ফেব্রুয়ারিতে নির্বাচনটা হবে। আমার কাছে বিশ্বাস করতে কষ্ট হয়। এছাড়া প্রধান উপদেষ্টা মহোদয়ের সমাপনী বক্তব্যের মধ্য দিয়েও মানে এক ধরনের রহস্য, এক ধরনের মানে ধোঁয়াশা, এক ধরনের ঘোলাটে মানে এটা কেমন জানি বুঝতে পারিনি জিনিসটা আর কি। সেজন্য বলছি আর কি যে আমরা তো রাজনৈতিক কর্মীরা মাঠে আছি একটা নির্বাচনের জন্য, এবং এটা আমরা বিশ্বাস করি যে নির্বাচনের সমাপনী বক্তব্যের কোন কথা থেকে আপনার রহস্য সৃষ্টি হলো সেটা যদি জিজ্ঞেস করি। প্রধান উপদেষ্টা মহোদয় বলেছে যে দেশের যদি এই অবস্থা হয় তাহলে কেমনে নির্বাচন হবে। ও মাই গড। তো এই কথাটাতে একটু আমার মধ্যে একটা হিমশীতল একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছে আর কি, কারণ আমরা আসলে তাহলে আমরা বুঝতে পারছি প্রধান উপদেষ্টা বলছেন দেশের যদি এই অবস্থা হয় তাহলে কেমনে নির্বাচন হবে। এটা জনাব সেলিম তার ভাষায় বলেছেন। আমি ওনাকে এই কথাটা পাবলিকলি বলার জন্য সাধুবাদ জানাই। ইনফ্যাক্ট অন্যান্য কিছু কিছু দল এক ধরনের ইঙ্গিতপূর্ণ কথা বলেছেন যে এরপর উনি কি বলেছেন সেটা নাই বলি, বা এই ধরনের আলাপ কেউ করেছেন। কিন্তু আমি মনে করি 13 দলে যারা ছিলেন তারা পাবলিকলি এই কথাগুলো বলা দরকার, কারণ প্রধান উপদেষ্টা তাদের কাছে এই তথ্যটা দিয়েছেন। আমি ধারণা করি আস্তে আস্তে তিনি জনগণের উদ্দেশ্য বলতে শুরু করবেন, মানে দেশের যদি এই অবস্থা হয় তাহলে নির্বাচন কেমনে হবে। আমরা এখন সোজা সাপটা যদি বলি, প্রধান উপদেষ্টার এই বক্তব্যটা ইজ ভেরি মাচ অ্যালাইন টু এনসিপি এবং জামায়াতে ইসলামী। এনসিপি নাহিদ ইসলামের মার্চ মাসে রয়টার্স এএফপির বক্তব্য কথা রিপিটেডলি বলেছে। আমি এই কথাগুলো রিপিট হলেও বলতেই থাকি, কারণ এগুলো আমাদের কানে থাকতে হবে, এবং কেউ যদি আমার আগের ভিডিও না দেখে থাকেন অন্তত এখান থেকে যাতে সেই ধারণা পান। তিনি নির্বাচন না হতে পারার বা সংশয়ের পেছনে আইনশৃঙ্খলার পরিস্থিতির কথাই বলেছিলেন। জামায়াতের আমির পাটগ্রাম থানা হামলা এবং আসামি ছিনিয়ে নেওয়াকে ইন্ডিকেট করে বলেছিলেন এভাবে কিসের নির্বাচন, মানে কিভাবে এরকম সময় নির্বাচন হতে পারে, কিসের নির্বাচন হতে পারে, মানে নিরাপত্তাকে অজুহাত হিসাবে বা যুক্তি হিসাবে তাদের ভাষায় দেখিয়ে। এখন প্রধান উপদেষ্টাও একই কথা বলছেন। তিনি বৈঠকে বসেছিলেন, তার একটা প্রেক্ষাপট আছে। তার আগের দিনই বাংলাদেশের তার আগের দিন ডিজাস্টারটা ঘটেছিল, কিন্তু বৈঠকের আগের দিন ঘটেছিল একটা খুবই অ্যানার্কিক সিচুয়েশন। একটা হচ্ছে মাইলস্টোন স্কুল এবং কলেজে দুজন উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিবকে স্টুডেন্টরা দীর্ঘ 9 ঘন্টা অবরুদ্ধ করে রাখেন। তারা দফায় দফায় বেরোতে গিয়েও পারেননি, এবং পরবর্তীতে শিক্ষা সচিব এবং শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে সচিবালয় ঘেরাও করা হয়েছিল। শুধু ঘেরাও না, সচিবালয়ের গেট ভেঙে ভেতরে ঢুকে সচিবালয়ের যানবাহন ভাঙচুর করা হয়েছে। অত্যন্ত নৈরাজ্যকর একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। সেই পরিস্থিতির পর তিনি বসছেন এবং তার বক্তব্যে যখন এইভাবে এই পরিস্থিতিতে যখন ইন্ডিকেট করছেন, তার মানে এর আগের দিনের এই দুটো ঘটনাকেই তিনি ইন্ডিকেট করছেন। আমি বলছিলাম ওই দুটা ঘটনাকে কেউ ব্যবহার করছে না কেন? যারা নির্বাচনের পরিবেশ নেই, আইন শৃঙ্খলার অবস্থা ভালো না বলে যারা নির্বাচনকে পেছাতে চান, তারা কেন আওয়াজ করছেন না? কিন্তু আমি এটাও বলে রেখেছিলাম এ দুটো ঘটনাও সব ঘটনার সাথে যুক্ত হয়ে ইউজড হবে। গোপালগঞ্জে যেমন ঘটনার পর যেন হান্নান মাসুদ খুব সময় লাগেনি, খুব দ্রুত এভাবে কিসের নির্বাচন করবে এই সরকার, এসব বলেছেন। কিন্তু দেখা গেল এই দুটো ঘটনাকে মাথায় রেখে রাদার প্রধান উপদেষ্টা, রিপিট, প্রধান উপদেষ্টা এই রকম কথা বলছেন। মজার ব্যাপার, আমরা আসলে প্রধান উপদেষ্টাকে যদি এই প্রশ্ন এখন করি, দেশের আইন শৃঙ্খলার অবস্থা দীর্ঘদিন থেকে খারাপ, অনেকবার বলেছি, শোরগোল করেছি, কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টাকে তো সরানোর মতো বা পরিবর্তন, মানে আমরা প্রায় একটা কথা বলছি, এটা পরিবর্তন করলেই যে সব ঠিকঠাক হয়ে যেত, নট নেসেসারিলি, কিন্তু এটা হতে পারতো যে আমরা প্রধান উপদেষ্টার আন্তরিকতা বুঝতে পারতাম যে উনি চেষ্টা করছেন। হয় ওনার ক্যাবিনেটের আর কাউকে এখানে দায়িত্ব দেয়া, আমরা জানি না কেউ এটাকে সমর্থন করবেন কিনা। জেনারেল শাখাওয়াত যখন প্রথম দায়িত্ব নিয়েছিলেন সবচেয়ে ভঙ্গুর অবস্থায়, তিনি বেশ ভালোই কাজ করছিলেন বলে আমরা বাইরে থেকে মনে হচ্ছিল। তারপর তার কিছু এক বক্তব্য নিয়ে সবার খুবই ক্ষোভ হলো, তাকে সরিয়ে দেওয়া হলো। তিনি ক্যাবিনেটে আছেন কিন্তু সরিয়ে দেওয়া হলো। তিনি বা আর কেউ যারা বেটার পারফর্ম করছেন, অথবা বাইরে থেকে কাউকে এনে এখানে দেয়া, এটা শুধু উপদেষ্টা না, ওখানে একজন বিশেষ সহকারীও আছেন। সব কিছু মিলে এই মন্ত্রণালয় তো খুবই খারাপ চলছে। আবার স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে কৃষি মন্ত্রণালয়ও রাখা হয়েছে। এই হচ্ছে ডক্টর ইউনূসের ম্যানেজমেন্টের স্টাইল। তিনি যদি পরিবর্তন করার চেষ্টা করতেন, তিনি যদি কোনো সিরিয়াসলি কাজ করার চেষ্টা করতেন বা একটা কমিটি করে দিতেন যারা এই আইন শৃঙ্খলাকে আলাদাভাবে দেখবে, বিশেষভাবে দেখবে, তাহলে বুঝতাম যে তিনি চেষ্টা করছেন। তাহলে তো তিনি চেষ্টা করছেন না।
তিনি চেষ্টা করছেন না। কেন করছেন না? তিনি বা এখন এই প্রশ্নগুলো তাকে সরাসরি করে ফেলাও বিব্রতকর মনে হয়। আমরা প্রায় বলতাম সরকারের একটা অংশ আছে যারা চায় এই পরিস্থিতিগুলো থাকুক এবং আরও খারাপের দিকে যাক। সো এই আলাপটা সামনে আনা যায়, যে আলাপটা এখন আসছে। এখন প্রধান উপদেষ্টাও কি এই চক্রকে এন্ডোর্স করছেন? আমি আবারও বলছি, আইন শৃঙ্খলার অবস্থা যে জায়গায় যাচ্ছে এটা সত্যিই খারাপ, কিন্তু আমরা সরকারের কোনো সিগনিফিকেন্ট পদক্ষেপ নেওয়া তো দেখি নাই। বিভিন্ন জায়গায় যখন মব বিভিন্ন নামে, কখনো ধর্মের নামে, কখনো বিপ্লবের নামে, সোকল বিপ্লবের নামে, এটা সোকল বলি কারণ এটা কোনোভাবেই বিপ্লব ছিল না, যাই হোক, কারো খারাপ লাগলেও কিছু করার নেই, বিপ্লবের নামে বিপ্লবী লোকজন, এমনকি তাদেরকে এন্ডোর্স করার চেষ্টা করা হয়েছে মবকে। ইভেন জনাব নাহিদ ইসলাম বলেছেন এরা বিপ্লবের ছাত্র জনতা, বিপ্লবী ছাত্র জনতাই নাকি অনেক ক্ষেত্রে মব, কোনো কোনো ক্ষেত্রে মবকে প্রেশার গ্রুপ বলা হয়েছে। সো এই সম্মতি উৎপাদনের চেষ্টা হয়েছে এবং মবের বিরুদ্ধে যারা কথা বলেছে তাদের উপরে অনেকে হামলে পড়েছেন। আমি তাদের একজন, আমার উপরও প্রচুর আক্রমণ হয়েছে এগুলো নিয়ে। সো এগুলো যখন ঘটছে, কোনো পদক্ষেপ তো আমরা সেই অর্থে সিগনিফিক্যান্টলি দেখিনি সরকারের দিক থেকে, কোনো একটা জায়গায় কখনো দেখিনি। তো তা যদি হয়ে থাকে, তার আন্তরিকতা কোথায়, আমরা এই প্রশ্ন করব। অথচ আইন শৃঙ্খলার পরিস্থিতি যে জায়গায় গিয়ে পৌঁছেছে, উচিত ছিল যাবতীয় সব কিছু পারলে আরও কমিয়ে উচিত হতো এই জায়গায় সম্পূর্ণ ফোকাস করা। শুধু নির্বাচনের জন্য না, একটা রাষ্ট্রের সবচেয়ে বেসিক রুটিন কাজের মধ্যে এটা আসে। এটার জন্য এরকম অন্তর্বর্তীকালীন সরকারের কোনো প্রয়োজন নাই যে সংস্কার অনেক লম্বা কথা বলবে, সেরকমের দরকার নেই। একটা 3 মাসের তত্ত্বাবধায়ক সরকারেরও জরুরি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা করা এবং সেটাকে ঠিকঠাক স্ট্যান্ডার্ডে মেনটেন করা। আমরা জানি পুলিশ বাহিনীর সমস্যা আছে, কিন্তু পুলিশ বাহিনীর সাথে সাথে এখন ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে সেনাবাহিনী মাঠে আছে। কি করছে সরকার? আবারও বলছি, কোনো চেষ্টা দেখছি না, কোনো পরিবর্তন করার টেন্ডেন্সি দেখছি না। গোপালগঞ্জে যে ঘটনা হলো, ন্যূনতম রাজনৈতিক খোঁজখবর রাখা মানুষ এটুকু প্রেডিক্ট করতে পারত। আমরা অনেকেই করেছি। স্বরাষ্ট্র উপদেষ্টা এতটা হবে নাকি বোঝেননি। আমি আসলে মনে করি যাবতীয় সব গোয়েন্দা সংস্থা সঠিক তথ্যই দিয়েছিল এবং কনস্পিরেসি থিওরি বলতে পারেন কেউ, কিন্তু আমি এটাকে একটা অল্টারনেটিভ থিওরি হিসেবে বলতে চাই। সেটা হচ্ছে হতে দেয়া হয়েছে, কারণ এগুলো প্রত্যেকটা অ্যাকুমুলেট করছে। সচিবালয়ে শোনা গেছে ঢুকতে দেওয়া হয়েছে, অনেকে এখানে যারা ছিলেন যে পুলিশ ঢোকার ক্ষেত্রে বাধা দেয়নি, অথচ সেই বল প্রয়োগটা আমি একটা ভিডিওতে বলেছিলাম, সেই বল প্রয়োগটা গেটের বাইরেই হতে পারত, যাতে গেটের মধ্যে দিয়ে ঢুকতে না পারে, কিন্তু গেট ভেঙে ঢুকে গেছে। এটা আসলেই খুব সিরিয়াস ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন। দেখা গেল যে সরকারের এই উইংগুলো কাজ করতে পারছে না। এখন প্রধান উপদেষ্টা নিজে বলছেন, প্রধান উপদেষ্টার মতো মানুষ নিজে যদি এই কথাগুলো বলেন, এটা অত্যন্ত অ্যালার্মিং। জনাব সেলিম যখন এই কথাটা প্রথম বললেন, আমি টকশোতে বসে আমার মুখ দিয়ে ও মাই গড স্পন্টেনিয়াসলি বেরিয়ে গেছে। এটা আসলে ও মাই গড বলার মতো ব্যাপার। আমরা এটুকু জানছিলাম যে প্রধান উপদেষ্টা অন্তত তার যে সম্মান রক্ষার জন্য তিনি যে কথা দিয়েছেন জাতির কাছে, সেটা রক্ষা করবেন, কিন্তু আর মধ্যে অন্য অনেকেই এই ধরনের চেষ্টায় আছে। কিন্তু ওনার এই বক্তব্যের পর আমরা এই সন্দেহটা রাখবো। আমি বলছি না নিশ্চিতভাবেই তিনি এর অংশ, কিন্তু এই সন্দেহটা আমরা প্রকাশ করে রাখবো, তিনি কি এটার অংশ? কারণ স্টেক ইজ সো হাই। বাংলাদেশের ভবিষ্যৎ আমরা আসলে কারো উপরে এইভাবে ছেড়ে দিতে পারি না, যেন তেন কিছু হতে পারে, এই পরিস্থিতিতে ছেড়ে দিতে পারবো না, সরি। সুতরাং আমরা আশা করি, আমরা মনে করি, আমরা যারা সচেতন নাগরিকরা আছি তারা তাদের জায়গা থেকে শোরগোল করবে এবং রাজনৈতিক দলগুলোকে খুবই ভিজিল্যান্ট হতে হবে। প্রয়োজন তাদের আস্তে আস্তে মাঠে নামার চিন্তা করতে হবে, যাতে এই ধরনের কোনো চেষ্টা হালে পানি না পায়। প্রধান উপদেষ্টার এই বক্তব্যকে সিরিয়াসলি নিতে হবে। কেউ কেউ বলতে পারেন যে অনেক বেশি সেন্সিটিভিটি দেখাচ্ছে কিনা। আমি বলি সিচুয়েশনটা এখন এতটাই নাজুক, এতটাই টার্ময়েলের মধ্যে আছে, আমরা এতটাই ক্রান্তি লগ্নের মধ্যে আছি, এখন অত্যন্ত ছোট বিষয়কে বেশ বড় করেই দেখা উচিত হবে। এতে হয়তো কখনো কখনো বাড়াবাড়ি মনে হতে পারে, কিন্তু এটা আমাদের বিপদ থেকে বাঁচাবে। আমাদের খুব সতর্ক হতে হবে। তো আমি আশা করছি যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। তো আপনাদের যদি এই বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।